আমি রক্তিমদার কাছে আসি। রক্তিমদা কি বলছেন? একটু আগে আমরা বলছিলাম যে এই আঙ্কেল টম কো হুয়া কিয়া, এবার তো শোনা যাচ্ছে সরাসরি বাইটে বক্তব্য রাখছেন আঙ্কেল টম। ট্রাম্প বলছেন যে আমি এরকম কিছু বলছি না, আমরা শুধুমাত্র সাহায্য করেছি মাত্র। আসলে এতদিন হতো আমেরিকা বলতো সবাই শুনতো, এখন ভারত বলছে আমেরিকা শুনছে। কারণ আমেরিকার মুখের ওপর কথা বলাটা মোদিজি অনেক আগেই করেছেন। ইউক্রেনের যুদ্ধের সময় যখন রাশিয়া থেকে তেল আনার নিষেধাজ্ঞা ছিল, তখন ভারতই একমাত্র রাষ্ট্র যে আমেরিকার মুখের ওপর দাঁড়িয়ে তারা আমরা তেল নিয়ে এসছি এখানে, এবং রাশিয়ার সঙ্গে আমরা বাণিজ্য চালিয়ে গেছি যখন বাণিজ্য বয়কট করার কথা হয়েছে। ঠিক ঠিক। সুতরাং আমেরিকা আজকে বুঝে গেছে যে তারা বিশ্ব মোড়ল নয়, বিশ্ব মোড়ল চেঞ্জ হয়ে যাচ্ছে। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই যে কথাটি কবি বলে গেছিলেন, আমরা তার সার্থক রূপায়ণ নরেন্দ্র মোদীজির মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। ঠিক, আমরা তো শুনছি নাকি এখানে পাকিস্তান প্রেমীরা একটা শ্রেণী নাকি লাল ঝান্ডা নিয়ে পড়েছে রাস্তায়, বলছে নাকি আমেরিকা নাকি বকেছে, আমেরিকা নাকি বলেছে বলে নাকি নরেন্দ্র মোদী নাকি তবে গিয়ে। লাল ঝান্ডারা সবসময় সাম্রাজ্যবাদ বলে আমেরিকার দিকে তাকাতো, তারা হঠাৎ করে আজকাল আমেরিকা প্রেমী হয়ে গেছে। তো তাদের চায়না প্রেমটা কি একটু জানা দরকার। আমার মনে হয় আমি এই যে চাইনিজ অস্ত্র নিয়ে যে কথা হচ্ছে, আমি একটু তথ্যটা দিতে চাই। সেটা হচ্ছে আজকে আমি একটু পড়াশোনা করছিলাম, তাতে দেখলাম যে চীনের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড দুটি মিং শ্রেণীর সাবমেরিন কিনেছিল বাংলাদেশ, সেটা তারা ফেরত দিয়ে দিয়েছে। বাংলাদেশে ফেরত দিয়ে দিয়েছে অনেক আগে। আচ্ছা, অন্যদিকে চীনের তৈরি Y-12 এবং M60 পরিবহন এয়ারক্রাফটও ফেরত দিয়েছে তারা। বাংলাদেশে K-8W প্রশিক্ষণ জেট বিমান তারা নিয়েছিল গোলাবারুদ নিক্ষেপের জন্য, কিন্তু সেগুলো ভালোভাবে নিক্ষেপ করতে পারে না বলে এগুলো বসে আছে। এবার দেখুন ইন্দোনেশিয়া, তারা চীনের কাছ থেকে C-705 অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র কিনেছিল, কিন্তু মহড়ার সময় গিয়ে দেখা যাচ্ছে যে টার্গেটে তারা আঘাত করতেই পারছে না। আরেকটি উদাহরণ হলো 2009 সালে নাইজেরিয়া কিনেছিল F-7 যুদ্ধ বিমান, কয়েকটি বিধ্বস্ত হয়ে গেছে, বাকি 7খানা তারা 2020 সালে চীনের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছে। 2016 সালে চীনের কাছ থেকে 16টি JF-17, এই যে JF-17 যে বিমানটাকে নিয়ে আক্রমণ, এই JF-17 মিয়ানমার কিনেছিল, কিন্তু এর গঠন এবং ইঞ্জিনের সমস্যা এত মারাত্মক হয়ে গেছে যে তারা একে গ্রাউন্ডেই বসিয়ে রেখেছে, এবং এখনও পর্যন্ত তারা এটাকে রাস্তায় নামাতে পারেনি, এবং আরও 11টা ডেলিভারি আসার কথা ছিল তারা বাতিল করে দিয়েছে। এবার চীনের তৈরি এইসব যুদ্ধ বিমান অস্ত্র কিছুতেই মানুষের কাছে নির্ভরযোগ্য হয়ে উঠছে না। এটা এই দেশগুলোকে বলা যেতে পারে যে ছোট ছোট দেশ, তারাই চীনের অস্ত্র নিয়ে, চীন তাদেরকে কম দামে অস্ত্র বেচেছে, তাদের এই দশা হয়ে গেছে। তাহলে ভাবুন পাকিস্তান উদার হয়ে কত কিছু কিনে, দেখুন কি অবস্থা আজকে। পাকিস্তান ধারের টাকায় কিনেছে, এবং ওই যে মোল্লা কি নাম, মাসুদ বোধহয়, মাসুদ আজহার এই যুদ্ধে কার লাভ হলো? মোল্লা মাসুদ একা বেঁচে রইলেন, তার পরিবার প্রায় 10 কোটি টাকার মতো ইনকাম করে ফেললো, কারণ 14 কোটি টাকা ইনকাম করলো। 14 কোটি কি, তার পরিবারকে শহীদ ঘোষণা করে দেওয়া হয়েছে, এবং তার পরিবারের সমস্ত মানুষ 14 জন মানুষকে 1 কোটি টাকা করে IMF এর থেকে যে টাকা পেয়েছে পাকিস্তান, সেই টাকা দিয়ে তাদেরকে দেওয়া হয়েছে। মানে এটা অদ্ভুত ব্যাপার। একটা দেশ সন্ত্রাসীর মারা গেলে, সন্ত্রাসের পরিবার তারা ধ্বংস হয়ে গেলে, তাদের বাকি যারা বেঁচে আছে তাদের পরিবারকে আবার নতুন করে সন্ত্রাসী বানানোর জন্য কম্পেনসেশন হিসেবে 1 কোটি টাকা দেওয়া হচ্ছে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অবাক লাগে, এখানে সজল ঘোষ রয়েছে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার এই সিপিএম বামপন্থীরা তারা লড়াই করছিল যে যদি কোনো পাকিস্তানে এরকম কোনো ঘাঁটি থাকে, যদি এরকম কিছু হয়, পাকিস্তান সরকারের সঙ্গে যৌথভাবে বসে আলোচনা করা উচিত। আজকে শুনলাম তন্ময় বলছেন যে কেন জল বন্ধ করে দেওয়া হবে, কেন পাকিস্তানের লোকজন জল না খেয়ে থাকবে। আমার খুব খারাপ লেগেছে শুনতে, যেটা হচ্ছে যে জল কেন বন্ধ করে দেওয়া, জলের জন্য এরা পাগল হয়ে গেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য জলের জন্য পাগল হয়ে গেছেন, তো পাকিস্তানের জলের জন্য আমার দেশের মানুষ জল পাচ্ছেন কিনা সেটা আগে দেখুন, তারপর তো পাকিস্তানের জলের জন্য পাগল হবেন। এরা অদ্ভুত ব্যাপার। এরা সত্যি কথাই একটা সময় বলা হতো চীনে নাকি বৃষ্টি হলে এখানে কমিউনিস্টরা ছাতা ধরে, আজকে দেখতে পাচ্ছি যে পাকিস্তানের জনতা কাঁদলে এখানে এরা কি বলে টিস্যু পেপার নিয়ে দৌড়চ্ছে। শুধু কমিউনিস্ট, সৌগত রায় বলেছেন যে হঠাৎ করে মিসাইল লেগে এদিক ওদিক চলে গেছে। কথা আমি শোনাচ্ছি, আর শোনানোর দরকার নেই। আমি সজলঘোষের জাওয়ার আগে আমি কিছু নমুনা মানুষজনের, মানে একটা শ্রেণীর মানুষ একদম মুষ্টিমেয়, হাতে গোনা যায় 3-4 জন, যাদেরকে কেউ কোনোভাবে গ্রহণযোগ্য মনে করে না, যাদেরকে কেউ যাদেরকে কাউন্ট করে না, কিন্তু তারা অদ্ভুত রকমভাবে লাল কিছু পতাকা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে, পাগলের মতো চিৎকার করছে পাকিস্তানকে কেন জল দেবে না, পাকিস্তানকে কেন এই করবে না। শোনা গেল এখন সন্ত্রাসীদের পরিবারকে 1 কোটি টাকা কম্পেনসেশন দেওয়া হচ্ছে। এরপরে বিকাশ রঞ্জন বাবুকে বাড়িতে গিয়ে বলতে হবে, দরজা নক করে কি যাবেন না একটু পেহেলগামে, যাবেন না একটু পিওকেতে, একটু করাচির রাওয়ালপিন্ডি থেকে ঘুরে আসবেন নাকি?
আমি জানি না এটা কারা, কিছু নমুনা শোনায় আমি, কিছু নমুনা দেখুন, কলকাতার রাস্তায় সমস্ত নমুনা ঘুরে বেড়ায়। চালাতে বলবো টিমকে। আমরা অত্যাচারের পক্ষে, পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? আমরা ভারতীয়, ভারতবর্ষের জনগণের যে দাবি সেইগুলোকে না মিটিয়ে পাকিস্তান ধ্বংস হওয়া, এই হচ্ছে অবস্থা। এরা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোথায় র্যাগিং করছে, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, ছাড়াতে এসে বলছে কিসের ভারত, কিসের ভারত, ভারতে থেকে ভারতের খেয়ে জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা বলছে কিসের ভারত। আমাদেরকে বেসিক্যালি দুখানা যুদ্ধ করতে হচ্ছে অ্যাকচুয়ালি। আসলে ভারতের গোটা বিশ্বকে বিশ্বগুরু হওয়াটা বোধহয় অনেক সহজ, কিন্তু দেশের মধ্যে এই সমস্ত ছুঁচো ইঁদুর, আমি জানি না এদের জন্য অপারেশন ইঁদুর করা উচিত কিনা ভারতের অবিলম্বে, যাতে এই সমস্ত গর্তগুলোতে কার্বলিক অ্যাসিড দেওয়া যায়, এই ধরনের সাপগুলো বেরিয়ে আসে, ইঁদুরগুলো বেরিয়ে আসে, ছুঁচো ব্যাঙগুলো বেরিয়ে আসে। তাদের কত বড় স্পর্ধা, তারা দেশের খেয়ে দেশের পরে চিৎকার করে বলছে পাকিস্তানে কেন সন্ত্রাসী মারা হবে, পাকিস্তানে কেন জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য, এক আর তাদের ছত্রছায়ায় কচি কিছু লাল পতাকাধারী কিছু মানুষজন তারা রাস্তায় নেমে বলছে যে আমরা যুদ্ধ নয় শান্তি চাই। তারা জানি না যুদ্ধ কি জিনিস, তারা জানি না। যাদের পলিসি হচ্ছে লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, তারা নাকি এখন আমাদের শেখাচ্ছে যে ভারত সরকারের কি করা উচিত কি করা উচিত নয়। পেহেলগামের সময় এরা কোথায় ছিল? তখন চিৎকার করে বলতে পারিনি যে হিন্দুদের দেখে দেখে কেন খুন করা হবে, তখন বলতে পারিনি পেহেলগামের সময় কোথায় ছিল, ও মুর্শিদাবাদের সময় কোথায় ছিল, ছেড়ে দিন বিদেশে বলুন বাংলাদেশের সময় কোথায় ছিল। খালি গাজার সময় এদের কান্না পায়, পাকিস্তানের সময় কান্না পায়। এদেরকে ভারত রাখছে কেন, পুষছে কেন, এদেরকে আইডেন্টিফাই করে কেন পাঠিয়ে দেওয়া হচ্ছে না সীমান্তে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।